সময় লাগবে, ধৈর্য ধরে দেখতে থাকবেন। এখন যারা একটু লাইভে দেখেন তো ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, নোবেলা পর্যন্ত ক্লিয়ার। একটু সময় লাগবে। আচ্ছা, নোবেলা পর্যন্ত হইল। এবার কথা হচ্ছে এটাকে আমাদের অটোবায়োগ্রাফিক্যাল নোবেলও বলা হয়। গ্রাফিক্যাল নোবেল। আমাদের এখানে এই নোবেলটাকে হার্বার্ট ডয়েফেসকে একদিক থেকে অটোবায়োগ্রাফিক্যাল নোবেল বলা হয়। কেন? প্রশ্ন আসে না মনে? তাহলে আমরা বিকজ হিসেবে লিখতে পারি। আমি লিখে দিচ্ছি কারণ একটাই, আমি মুখে বলে শেষ করতে পারতাম, কারণ এই জিনিসগুলো ব্রিফ কোশ্চেন আসে। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন থার্ড ইয়ারের পরীক্ষা দেওয়ার সময় এলিজাবেথন এন্ড জ্যাকোবিয়ান গ্রামার ব্রিফ গুলো কি অবস্থা করেছিল? কথা বলেন, ভুলে গেছেন? আমি কথা শুনতে পাচ্ছি না। আমি বলতেছিলাম যে এলিজাবেথন এন্ড জ্যাকোবিয়ান ড্রামা এই ব্রিফ গুলো কি অবস্থা করেছিল আপনাদের? বোঝানো ছিল। বিষয় হচ্ছে যে টেক্সট থেকে, টেক্সটের ভিতর থেকে ছিল, তাই না? এই জন্য ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারণটা কি অটোবায়োগ্রাফিক্যাল নোবেল হওয়ার কারণ কি? কারণ হচ্ছে বিকজ দ্য প্রোটাগনিস্ট অফ দিস নোভেলা, আমাদের এই যে নোভেলাটা আছে এই নোভেলার যে প্রোটাগনিস্ট সে কি করেছে? প্রোটাগনিস্ট অফ দিস নোভেলা express his autobiographical history, বলেন, of his, because the protagonist of his novella express his autobiographical history, autobiographical history of a journey. খালি নিয়ে আসতে হবে, নিচে আছে দেখাই যাবে। History of a journey, অর্থাৎ বিষয়টা হচ্ছে এই যে নোবেলটা এটা হচ্ছে কঙ্গো রিভার পুরোটাই আফ্রিকার উপর ইংল্যান্ড বা ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদ আফ্রিকার উপরে সেই বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে। আফ্রিকানদের দাস হিসেবে বিক্রি করা হইতো, দাস হিসেবে তাদের কাজ করায় নেওয়া হইতো। তো এখানে একটা নদী ছিল টেমস নদী, সেই টেমস নদীর উপরে নেইলি নামক একটা বোর্ডে করে আমাদের মার্লো হচ্ছে প্রোটাগনিস্ট, সেই মার্লো ভ্রমণ করতেছিল
তিনটা স্টেশন ছিল, সেন্ট্রাল স্টেশন, মেইন স্টেশন, ইনার স্টেশন। এই তিনটা স্টেশনে তিনি ঘুরে ঘুরে দেখতেছিল অবস্থা কি। সেই মার্লোর জীবন কাহিনী এই অটোবায়োগ্রাফিক্যাল হিস্টোরি হওয়ার কারণে, তার জীবন কাহিনী বা তার ভ্রমণ কাহিনীতে আসার কারণে আমরা এটাকে অটোবায়োগ্রাফিক্যাল নোবেল বলতে পারি। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এখানে বলা হচ্ছে বিকজ, কারণ কি দা প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট কে, আমাদের মেইন প্রোটাগনিস্ট হচ্ছে কে, নামটা বলছিলাম মনে আছে? মার্লো। মার্লো হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট। সে মার্লো অর্থাৎ প্রোটাগনিস্ট অফ দিস নোবেলা, এই নোবেলার যে প্রোটাগনিস্ট, তার এক্সপ্রেস হয়েছে, প্রকাশ পেয়েছে কি, তার অটোবায়োগ্রাফিক্যাল হিস্টোরি। তার জীবনটা কেমন ছিল, সে কিভাবে চলাচল করেছিল, সে জাহাজের মধ্যে দিয়ে আফ্রিকার যে দাসদেরকে নিয়ে কিভাবে চলতো, এই জিনিসগুলো অফ জার্নি, তার জার্নিটা কেমন ছিল, সেই বিষয়টি একটা নোবেল হিসেবে ফুটিয়ে তুলছে। তাহলে একটা নির্দিষ্ট মানুষ, অনেকগুলো মানুষ ছিল কিন্তু একটা মানুষের গল্প ধরে পুরো গল্পটা রচনা করা হয়েছে। তো কারো ব্যক্তিগত বা কারো জীবন কাহিনী নিয়ে যখন কিছু লেখা হয়, সেটা অটোবায়োগ্রাফিক্যাল হয়ে যায় না? এজন্যই এটাকে আমরা অটোবায়োগ্রাফিক্যাল নোবেল বা অটোবায়োগ্রাফিক্যাল নোবেলা বলতে পারি। ক্লিয়ার? তাহলে আমি সহজ ভাষায় বলি অ্যাবাউট দ্য নোবেল। আমাদের এই নোবেলটা কি সম্পর্কে, তাহলে অ্যাবাউট দ্য নোবেলে আমরা যদি সংক্ষিপ্তভাবে একটু বুঝে নিতে পারি, তাহলে আমাদের উপকার হবে। যে কোনো শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেন বা ব্রিফ কোশ্চেনের উত্তর আমরা লিখতে পারবো। তো আমাদের এই যে নোবেল বা নোভেলা, তাহলে আমরা এখানে বলতে পারি দিস নোভেলা বা হার্ট অফ ডার্কনেস, এই যে নোবেলটা আছে, এটা লেখা হয়েছিল কেন বা কি সম্পর্কে? দিস বিষয় হচ্ছে যে সব নোবেলাই নোবেল, কথাটা এরকম, কিন্তু সব নোবেলই নোবেলা না। ক্লিয়ার? সব নোবেলাই নোবেল, কিন্তু সব নোবেলই নোবেলা না। নোবেল আর নোবেলার বিয়ে শাদী শুরু হয়েছে কিন্তু, তাই না? তাহলে বলতেছি দিস নোবেলা ওয়াজ রিটেন অ্যাবাউট টু এক্সপ্রেস দ্য ব্রুটাল। ব্রুটাল অর্থ কি? and chaos activities। chaos অর্থ কি? ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজম কোথায়? ইন আফ্রিকা। এটা একটা আপনারা বোঝার চেষ্টা করেন, আমি একটু কলমটাতে কালি বা কালিটা নিয়ে আসি নিচ থেকে। ঠিক আছে? chaos activities আপনারা আলোচনা করতে থাকেন, আমি জাস্ট কালিটা নিয়ে আসি নিচ থেকে।
আপনারা আছেন? আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? কি বলছে একটু বুঝাই দেন তো। দিস নোভেলা, এই নোভেলটা ওয়াজ রিটেন, লেখা হয়েছে অ্যাবাউট টু এক্সপ্রেস, কি সম্পর্কে, সেটা মূলত কি এক্সপ্রেস করতেছে, কি সেটা, দা ব্রুটাল, ব্রুটাল অর্থ কি, অত্যাচার বা নিষ্ঠুরতা, এন্ড চাউস, চাউস অর্থ কি, বিশৃঙ্খলা, বা এক কথায় আমরা বলতে পারি স্বৈরাচার। এই দুইটা একদিক থেকে আমরা বলতে পারি বর্তমানকার প্রচলিত ওয়ার্ড হচ্ছে স্বৈরাচার, ব্রুটাল এন্ড চাউস। অ্যাক্টিভিটিস, এই যে কার্যক্রমগুলো অফ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম ইন আফ্রিকা, আফ্রিকায় ব্রিটিশদের সাম্রাজ্যবাদ, এই জিনিসটা প্রকাশ করছে। অর্থাৎ আফ্রিকায় ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদ যে প্রতিষ্ঠা করেছে, তাদের যে ব্রুটালিটি এন্ড চাউস, এই দুইটা বিষয় আমাদের এক্সপ্রেস বা বর্ণনা করতেছে বা প্রকাশ করতেছে এই নোভেলা লেখার মাধ্যমে। ক্লিয়ার? এখানে আমরা আরেকটা বিষয় বলতে পারি, স্পেশালি ঠিক আছে, এই কথা এটা মানে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে কোন জায়গাটা, এটা হচ্ছে কঙ্গো। কঙ্গো নাম শুনেছেন? বলেন। কঙ্গো ফ্রি স্টেট, কঙ্গো ফ্রি স্টেট অফ আফ্রিকা। অর্থাৎ আফ্রিকার কঙ্গো যে একটা স্টেট আছে, রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রে মূলত এই ব্রুটালিটি চার্জ গুলা হয়ে থাকে। ক্লিয়ার? কি কিছুটা ধারণা পাচ্ছেন যে নোবেলটা কি সম্পর্কে? এই নোবেলটা মূলত আমাদের দুইটা জায়গায়, দুইটা প্লেসে সেটিং, মানে কি ভুলে গেল, আচ্ছা প্লেস সেটিং, এই এই নোবেলটা দুইটা জায়গাকে নির্দেশ করে। এই নোবেলটাতে প্লেস, দুইটা প্লেস নিয়ে আলোচনা করা হয়েছে। এক নম্বরটা আমরা একটু আগে লিখেছিলাম, কি লিখেছিলাম সেটা, কোন জায়গা বলছিলাম, দা কঙ্গো ফ্রি স্টেট ইন আফ্রিকা। আরেকটা হচ্ছে আমাদের লন্ডন, আর হচ্ছে আমাদের টেমস নদী। কি নদী? লন্ডন এন্ড আমরা বলতে পারি টেমস, টেমস। বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে মূলত সাম্রাজ্যবাদটা গঠিত হয়েছে। আর আমাদের যে প্রোটাগনিস্ট মার্লো, সে এই টেমস নদীর উপর দিয়ে যাতায়াত করে সর্বশেষ তার অবস্থানটা ছিল এই কঙ্গো ফ্রি স্টেটে। সেখানে যায়, সেখান থেকে দেখাশোনা করে সে মূলত লন্ডনে ফিরে আসে। কারণ আমাদের এই কঙ্গো ফ্রি স্টেটের একজন মানুষ আছে যার নাম হচ্ছে ক্রুটস। এই ক্রুটস খুব অত্যাচারী ছিল এবং সে মূলত হচ্ছে তার একজন প্রেমিকা ছিল, তার প্রেমিকা লন্ডনে বাস করে। সেই ক্রুটস মূলত যখন মারা যায়, আমি বিস্তারিত পরে বলছি, জাস্ট এতটুকু মনে রাখেন, যখন মারা যায় তখন, মারা যাওয়ার সেই সময়টাতে আমাদের প্রোটাগনিস্ট মার্লো তার পাশে ছিল। সেই ক্রুটস তার বিলাবেড বা তার প্রেমিকার একটা ছবি এবং কিছু চিঠি মার্লোর হাতে দিয়েছিল, সেটা লন্ডনে গিয়ে তার বিলাবেডকে দেওয়ার জন্য। এবং মারা যাওয়ার সময় ক্রুটস দুইটা ওয়ার্ড উচ্চারণ করে, হরর হরর, মানে ভয়ানক অবস্থা, এই জিনিসটা উচ্চারণ করে।
কিন্তু লন্ডনে যখন মার্লো এসেছিল তখন তার বিলাভেডকে বলেছিল যে মারা যাওয়ার সময় সে আপনার নাম নিয়েছিল। এটা বলার কারণ যাতে করে তার বিলাভেড কিছুটা শান্তি পায়, যে না আমাকে শেষ পর্যন্ত স্মরণ করে গেছে। ক্লিয়ার? আপনাদেরকে নোটটা সেদিন আমি দিয়েছিলাম, দেখেছেন? কারণ ক্যারেক্টার গুলো আমি কি বোর্ডে লিখে পড়াবো, তাহলে একটু সময় লাগবে। আচ্ছা, ছোট ছোট করে লিখে দেবো, সমস্যা নেই। চাইলে আপনারা অল ইন ওয়ান অথবা পিডিএফ ডাউনলোড করতে পারেন। এখানে আরো বেশ কিছু জিনিস আছে পিডিএফটার মধ্যে পাবেন। থিম গুলো আছে, কিছু কোটেশন দিয়ে দেওয়া আছে, অ্যাবাউট দা রাইটার সম্পর্কে দেওয়া আছে। আচ্ছা, নোটটা কি বের করছেন পিডিএফটা? এখানে দেখেন আমাদের অ্যাবাউট দ্য নোবেল একটা টার্ম আছে, কি ফ্যাক্টস এর নিচে, নিচের দিকে আসেন। অ্যাবাউট দ্য রাইটার, তারপর আছে অ্যাবাউট দ্য নোবেল, পাইছেন? এখানে দেখেন লেখা আছে হার্ট অফ ডার্কনেস ইজ আ নোভেলা বাই পোলিশ ইংলিশ নোভেলিস্ট জোসেফ কোনরাড which was first published in 1899. It tells the story of Charles Marlowe. চার্লস মার্লোটাকে, সে হচ্ছে একজন সেলর who takes on an assignment from a Belgian trading company as a ferry boat captain in the African interior. অর্থাৎ আফ্রিকান যে দিকটা আছে সেই দিকে তিনি হচ্ছে মূলত বেলজিয়ান ট্রেডিং কোম্পানির একজন সেলার হিসেবে, সে বা একজন ক্যাপ্টেন হিসেবে সে যাত্রা করেছে, পুরো জাহাজের প্রধান হিসেবে। এটাই মূলত আমাদের সবসময় প্রশ্নগুলোতে আমরা কাজে লাগবে, আমরা লিখবো, প্রশ্নগুলো যখন পড়বো তখন পাবো। তো আমাদের মেজর ক্যারেক্টার সর্বপ্রথম যদি আমরা বলি, এখানে যেগুলো আছে সমস্যা নাই, সর্বপ্রথম আপনারা বোর্ডেও একটু দেখেন, আমাদের একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে আননেমড ন্যারেটর। অর্থাৎ এই যে স্পিকার যিনি বা যিনি কথা বলতেছিল প্রথম যে কথাটা, তো তিনি মূলত হচ্ছে তার কোনো নাম নেই এখানে, তার কোনো পরিচয় দেওয়া হয়নি। তো এই জন্য আমরা তাকে আননেমড ন্যারেটর হিসেবে চিন্তা করি, অথবা আমরা বলতে পারি তিনি হচ্ছে আমাদের এই নোভেলার রাইটার বা লেখক। তিনি কোথায় কি করেছিল, যখন সবাই জাহাজ দিয়ে যাচ্ছিল, জাহাজটা ছিল তখনকার জাহাজগুলো পালটোলা, বাতাসের সাথে সাথে চলতো। তো সেই সময়টাতে বাতাস বন্ধ ছিল, পালে হাওয়া না লেগে জাহাজটা এক জায়গায় থেমেছিল। সবাই যাতে বিরক্ত না হয় সেজন্য হচ্ছে এই আননেম ন্যারেটর একটা গল্প শোনাচ্ছিল সবাইকে। মূলত টেমসের মধ্যে যারা ছিল, সে মূলত আমাদের এই ফার্স্ট স্পিকার হিসেবে পরিচিত এই বোর্ডের, সেই বোর্ডটার নাম হচ্ছে গ্রিপ কোশ্চেন হিসেবে আসে নেইলি, এন ই ডাবল এল আই ই, নেইলি। এটা হচ্ছে বোর্ড নেম। কিসের নাম? বোর্ডের নাম। এটা গ্রিপ কোশ্চেনে আসে। তো এই নেইলি এই বোর্ডের মধ্যে তারা অবস্থান করতেছিল, অবস্থান করার সময় সবাই চুপচাপ। সেই সময় এই আননেম ন্যারেটর একটা গল্প শুরু করে। কিরকম গল্পটা ছিল, তারা যে এখন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতেছে এটা কেন, এর কারণটা বলে। বিষয়টা এরকম যে রোমানরা যখন ব্রিটিশদের উপর শাসন করেছিল, মনে পড়ে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের দা ওল্ড এজ, তারপর হচ্ছে আমাদের অ্যাংলো নরমান এজ, এই এজগুলোতে আমরা দেখেছিলাম রোমানরা ইংল্যান্ডে এসে শাসন করেছিল, মনে পড়ে? তো ঠিক ঘটনাটা সেই ঘটনাটা বলতেছিল, তারা কিভাবে শাসন করেছিল, তারা কতটা অত্যাচার করেছিল, সেই হিসেবে আমরা তো এদেরকে অত্যাচার করি না। আর বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম তারা প্রতিষ্ঠা করে, এটা তাদের একটা উদ্দেশ্য ছিল। যখন তারা ভারতবর্ষে আসে, তারা ভারতবর্ষের মানুষের উপর শিক্ষাটা বিস্তার করতে চেয়েছে, পাশাপাশি বিজনেস করতে চেয়েছে। তো ঠিক এরকম আফ্রিকানদের ওইদিকেও তারা মূলত তাদেরকে সভ্য করে তুলতে চাইছে এবং তাদের সাথে ব্যবসা করতে চাইছে। ঠিক আছে?
এই গল্পটা আমাদের আননেমড ন্যারেটর সবসময় করে। 2 নম্বর যে ক্যারেক্টার সে হচ্ছে মার্লো। মার্লো, MARLOW, মার্লো। এই মার্লো হচ্ছে আমাদের এই নোবেলের প্রোটাগনিস্ট। তার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল সে জাহাজের ক্যাপ্টেন হবে, দেশ বিদেশ ভ্রমণ করবে, এরকম তার ইচ্ছা ছিল। তো যখন সে বড় হলো তখন তার খালা এক আন্টি, সে আন্টির সহায়তায় বেলজিয়ান ট্রেডিং কোম্পানিতে ক্যাপ্টেন হিসেবে চাকরি পায়। কার সহায়তায়? তার আন্টির সহায়তায় সে মূলত এই চাকরিটা পেয়েছিল। কোন কোম্পানিতে সে চাকরি পেয়েছিল? বেলজিয়াম কোম্পানিতে। তাহলে আমরা হিসেবে বলতে পারি মার্লো হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার এই নোবেলার, এবং মার্লো হচ্ছে তার ফিউচার প্ল্যানিংটা ছিল এরকম, হি ওয়ান্ট বি আ শিপ ক্যাপ্টেন, সে একজন শিপের ক্যাপ্টেন হতে চায়। আমি একটু বলে দিচ্ছি যাতে আপনাদের লিখতে সুবিধা হয়। এন্ড লেটার হি গট অ্যাসাইন্ড শিপ ক্যাপ্টেন ইন বেলজিয়ান ট্রেডিং কোম্পানি বাই দ্য রেফারেন্স অফ হিজ আন্ট। তার আন্টির সহায়তায় বেলজিয়াম ট্রেডিং কোম্পানিতে তিনি হচ্ছে কিসের কাজ পায়? শিপের ক্যাপ্টেনের কাজ পায়। ক্লিয়ার? সবাই চুপ হয়ে গেছে, বিরক্ত লাগতেছে? এরপর হচ্ছে ক্রুজ, অনেকে কার্ডস বলে, এক একজন এক এক ভাবে উচ্চারণ করে। এই ক্রুজ হচ্ছে আমাদের এই নোবেলের অ্যান্টাগনিস্ট। সে হচ্ছে আমাদের এই নোবেলের অ্যান্টাগনিস্ট এন্ড আমরা বলতে পারি ভিলেন। হি ওয়াজ দ্য লিডার অফ, এখানে আরেকটা বিষয় আছে মনে রাখবেন, লিডার অফ আইভরি কালেক্টর। আইভরি জিনিসটা কি জানেন? ইয়েস, হাতির দাঁত। সে মূলত যেখানে থাকতো তার এলাকায় এই যে আফ্রিকান যে নাগরিকরা ছিল যারা দাস হিসেবে কাজ করত, তাদের সহায়তায় হাতির দাঁত সংগ্রহ করে এই বেলজিয়ান ট্রেডিং কোম্পানির কাছে দিত। অর্থাৎ সে একজন বেলজিয়ান ট্রেডিং কোম্পানির হচ্ছে চাকর, মানে কর্মকর্তা ছিল। সে কিছু কর্মচারী দ্বারা এই হাতির দাঁত সংগ্রহ করত এবং তাকে সবাই প্রচুর ভয় পেত। ঠিক আছে? এবং এই মানুষটাকে যদি আমরা চিন্তা করি সে আসলে কেমন ছিল, সে একেবারে বলা যায় হিপোক্রিট, মানে ভণ্ড, হাইপোক্রিট। সে এক ধরনের ভণ্ডামি ছিল তার। এবং ক্যানিং, ক্যানিং অর্থ কি? ধূর্ত। ক্যানিং এন্ড ধূর্ত, ক্যানিং এন্ড হিপোক্রিট, এরকম ছিল তার মূলত হচ্ছে স্বভাব। এবার আমরা আরেকটা ক্যারেক্টার জানবো, সেটা হচ্ছে ম্যানেজার। ম্যানেজার ইনি হচ্ছে আমাদের রাইভাল। রাইভাল অর্থ কি? এ হচ্ছে আমাদের ক্রুডস এর রাইভাল ছিল, দ্য রাইভাল অফ ক্রুডস। কার রাইভাল? কথা বলেন না। নাম হচ্ছে ম্যানেজার। এখানে এই নোবেলে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এখানে যে ক্যারেক্টার গুলো আছে, ক্যারেক্টার গুলো আলাদা করে নাম ছিল না, তাদের পেশাগুলোই নাম হিসেবে ব্যবহার হয়েছে। যেমন ম্যানেজার, এরপর আমরা পাবো ব্রিক মেকার, তারপর আমরা পাবো হচ্ছে চিফ অ্যাকাউন্টেন্ট, পিলগ্রিমস, জেনারেল ম্যানেজার, এরকম কিছু পাবো। ঠিক আছে? অ্যাকাউন্টেন্ট পাবো। বুঝি নাই? ও,
এখানে হচ্ছে এই যে ম্যানেজার, এই ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এই হচ্ছে জেনারেল ম্যানেজার, ঠিক আছে? কোথাকার জেনারেল ম্যানেজার বলেন? বেলজিয়ান ট্রেডিং কোম্পানির জেনারেল ম্যানেজার ছিল একজন ব্যক্তি। সে সবসময় ক্রুডসের বিপরীত কাজ করত, বা রাইভাল অর্থ কি, তার শত্রু হিসেবে কাজ করত, বা ক্রুডসকে সে তার শত্রু মনে করত। কেন? কারণ হচ্ছে এই জেনারেল ম্যানেজারের থেকে ক্রুডস অনেক বেশি পরিমাণে কাজ করে। এখন একটা কোম্পানিতে যদি আপনার থেকে অন্য কেউ বেশি কাজ করে, আপনার নিচের পদের কেউ বেশি কাজ করে, তাহলে তার প্রমোশনই আপনার জায়গাটা সে নিয়ে নিতে পারে। সম্ভব এটা? তো ঠিক এই জেনারেল ম্যানেজার এই ভয়টা সব সময় পেত যে ক্রুডস যেভাবে কাজ করতেছে, সে কবে না আমাকে সরায় আমার জায়গাটা নিয়ে। এজন্য সে সব সময় ক্রুডসকে তার রাইভাল ভাবত। রাইভাল অর্থ কি? কথা বলেন। শত্রু। এখানে ম্যানেজারকে আরেকটা বিষয় বলা হয় যে আমাদের এই ম্যানেজার ছিল, ম্যানেজার ওয়াজ দা স্লেভ, স্লেভ অফ পাওয়ার এন্ড মানি, পাওয়ার এন্ড মানি। কি বোঝাচ্ছে বলেন? হ্যাঁ, ম্যানেজার সব সময় প্রচুর পরিমাণে ক্ষমতার ব্যবহার করত এবং অর্থ ছাড়া কিছুই চিনত না। ঠিক আছে? বুঝেছেন? এরপরে যে ক্যারেক্টারটা পাবো 5 নম্বর ক্যারেক্টার, এটা 4 ছিল। 5 নম্বর ক্যারেক্টার পাবো ব্রিক মেকার। ব্রিক মেকার অর্থ কি? ব্রিক মানে কি জানেন? ইট। তাহলে ব্রিক মেকার অর্থ বিষয়টা এরকম। তো ঘটনা হচ্ছে এখানে ইট তৈরি করে এরকম মানুষ না, সে মূলত এই যে জাহাজটার মধ্যে সব ধরনের মানুষ ছিল প্রায়। কারণ এই যে বড় বড় দালানগুলো হয়তো লন্ডন শহরে, এই আমাদের মার্লো তাদেরকে সাথে নিয়ে যাচ্ছিল। এখানে মার্লো ছিল ক্যাপ্টেন, এবং বাকি যারা এখানে ছিল সবাই দাস ছিল। দুই একজন ছাড়া বাকি সবাই দাস ছিল। এই লঞ্চ বা জাহাজটার মধ্যে ম্যানেজার ছিল, এবং হচ্ছে কয়েকজন কর্মকর্তা ছাড়া বাকি সবাই দাস ছিল, তার মধ্যে ব্রিক মেকার একজন। তবে এই ব্রিক মেকার একজন এজেন্ট ছিল। কি ছিল? এজেন্ট। কিসের এজেন্ট? অফ আফ্রিকান ইম্পেরিয়ালিজম। বিষয়টা একটু বুঝেন। সে মূলত একজন দাস ছিল। সে আফ্রিকান ইম্পেরিয়ালিজম, এই যে আফ্রিকার উপর যে সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদের একজন এজেন্ট ছিল। এক কথায় রাজাকার। কি ছিল? মুক্তিযুদ্ধের সময় কি ঘটেছিল? বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিত। ঠিক এরকম এই ব্রিক মেকার এখানে কাজ করত এই আফ্রিকান যে দাসগুলো আছে তাদের এজেন্ট হিসেবে। কে কোথায় আছে, কে কি কাজ করতেছে, কে কাজ করে না, এই খবরগুলো মূলত কর্মকর্তাদের দিত। ক্লিয়ার? তাহলে এই ব্রিক মেকারের ক্যারেক্টারটা কেমন হওয়া উচিত? ইজ আ ব্রুটাল। স্বাভাবিক না ব্রুটাল হওয়া? এন্ড কামিং। ব্রুটাল এন্ড কামিং ছিল। বুঝেছেন? কথা বলেন। বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে বলবেন। নোট করতে পারেন। ব্রিকমেকার ইজ a brutal and cunning person of British imperialism. এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের
মূলত একজন নিষ্ঠুর এবং ধূর্ত ব্যক্তি ছিল আমাদের ব্রেক বেকার। ক্লিয়ার? এবার আসি 6 নাম্বার। 6 নম্বরে আমরা যাকে চিনব তিনি হচ্ছেন চিফ অ্যাকাউন্টেন্ট। চিফ চিফ অ্যাকাউন্টেন্ট। তো এই যে চিফ অ্যাকাউন্টেন্ট সে হচ্ছে আমাদের এটার পর আগে আমি একটা বিষয় বলি। আমাদের এই যে বিষয়গুলো চলতেছে নোবেলটাতে, এখানে আমাদের স্টেশন হচ্ছে 3টা। কয়টা স্টেশন? স্টেশন হচ্ছে 3টা। এক নম্বরে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের মেইন স্টেশন। মেইন স্টেশন। 2 নম্বরে হচ্ছে আমাদের সেন্ট্রাল স্টেশন। 3 নম্বরে যদি কারো হচ্ছে সেট সাজেশন থাকে, আপনাদের ইমিডিয়েট সিনিয়র যারা তাদের যে পরীক্ষা হলো কিছুদিন আগে, সেই 2022 সালের প্রশ্ন 20th সেঞ্চুরি নোবেলের প্রশ্নটা দেখেন, সেখানে আসছে স্টেশনের নামগুলো লিখতে বলছে। তারপর হচ্ছে আমাদের ইনার স্টেশন। ইনার স্টেশন, এই যে 3টা স্টেশন, এই 3টা স্টেশনের মূলত আমাদের মেইন স্টেশন, যে এই মেইন স্টেশনে চিফ অ্যাকাউন্টেন্ট এনার কথা বলা হচ্ছে। তাহলে চিফ অ্যাকাউন্টেন্ট ইনি কে? মূলত ইনি হচ্ছে আমাদের হি ইজ অ্যান অফিসার ইন মেইন স্টেশন। কথা বুঝেছেন এবার? চিফ অ্যাকাউন্টেন্টের পরিচয় কি? তিনি একজন অফিসার ছিল কোথাকার? মেইন স্টেশনে। ক্লিয়ার? কারণ কোনো প্রশ্ন আছে পর্যন্ত? এখানে ওগুলোকেই বলে আউটার স্টেশন বলতে, ওরা যখন যাচ্ছে তারপরের স্টেশনটাকে আউটার স্টেশন বলে। যখন তারা মেইন স্টেশন থেকে যাচ্ছে তখন সেন্ট্রাল স্টেশনকে তারা আউটার স্টেশন বলে। সেন্ট্রাল থেকে তখন যারা যায় তখন ইনারকে আউটার স্টেশন বলে। অর্থাৎ তাদের কাছের যে স্টেশনটা সেটাকে তারা আউটার স্টেশন হিসেবে এখানে পরিচয় দিয়েছে। ক্লিয়ার? এগুলো হচ্ছে এই 6টা ক্যারেক্টার আমাদের মেজর ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো অবশ্যই আমাদের ক্লিয়ারলি জানা থাকতে হবে। এবার কয়েকটা ক্যারেক্টার আমরা পাবো যেগুলো মাইনর ক্যারেক্টার, যেগুলো আমাদের মাথায় না রাখলেও চলবে, দুই একটা মাথায় রাখা উচিত। ঠিক আছে? তো একটা হচ্ছে আমি হচ্ছে মাইনর ক্যারেক্টার গুলো যাওয়ার আগে আমি একটু গল্পটা একটু ক্লিয়ারলি বুঝাই দেওয়ার চেষ্টা করি। এই যে হার্ট অফ ডার্কনেস আমাদের পোলিশ ইংলিশ নোবেলিস্ট জোসেফ কনরাডের লেখা একটা অসাধারণ নোবেলা। এটা 1899 সালে প্রথম প্রকাশিত হইল। এই নোবেলাতে কনরাড আফ্রিকার কঙ্গোতে ইউরোপীয় যে উপনিবেশ বা হচ্ছে ইম্পেরিয়ালিজম, ব্রিটিশদের যে ইম্পেরিয়ালিজম, সেই বিষয়টা বা সেই শাসনের নির্মম যে অত্যাচারগুলো এগুলো তুলে ধরেছেন এই নোবেলের মধ্যে। কনরাড একজন হোয়াইট ছিল। আমাদের জোসেফ কনরাড সে মূলত একজন হোয়াইট পার্সন বা শ্বেতাঙ্গ ছিল। শ্বেতাঙ্গ হওয়া সত্ত্বেও তিনি মূলত ব্ল্যাক পিপল বা কালো মানুষদের নিয়ে লেখালেখি করেছেন, বা তাদের উপর হওয়া যে অত্যাচার নির্যাতন এইসবের বর্ণনা দিয়ে ব্রিটিশদের যে ইম্পেরিয়ালিজম, এই ব্রিটিশদের ইম্পেরিয়ালিজম নিয়ে বা তাদের শাসনের তিনি ক্রিটিসাইজ করেছেন বা সমালোচনা করেছেন। মূল বিষয়টা বুঝেছেন? এই নোবেলার প্রধান চরিত্র বা প্রোটাগনিস্ট কে? মার্লো। মার্লো, এই মার্লো মূলত হচ্ছে টেমস নদী। কোন নদী? এই টেমস রিভার। এই যে মার্লো আমাদের টেমস রিভারের উপর দিয়ে যাচ্ছিল বা পার হওয়ার সময় তার যে জাহাজটা ছিল, জাহাজ কেমনে আগে আমি জানি না, এইটা ধরেন জাহাজ। তো এই যে তার যে জাহাজটা যাচ্ছিল, তো এই জাহাজে উপস্থিত যাত্রীদের কাছে তার একজন মূলত রিভার বোট, এই রিভার বোটের নদীর যে বোট ছিল এই বোটের ক্যাপ্টেন হিসেবে আমাদের মার্লো অবস্থান ছিল, তার ক্যাপ্টেন।
তো আফ্রিকার কঙ্গো সফরের অভিজ্ঞতা তিনি শেয়ার করেন। তিনি তার এক আন্টির সুবাদে, তার আন্টির রেফারেন্স দিয়ে এই বেলজিয়ান ট্রেডিং কোম্পানি বা এই চাকরিটা তিনি পান। তিনি একজন বা তিনি একটি মূলত হচ্ছে ইউরোপীয় কোম্পানিতে জয়েন করেন। প্রথমে মার্লো কোম্পানির হেডকোয়ার্টারে যান। কোম্পানির যে হেডকোয়ার্টার ছিল ব্রিটিশে, সেই কোম্পানির হেডকোয়ার্টারে তিনি সর্বপ্রথম গিয়েছিল, যেটা ছিল ইউরোপীয় একটি শহরে। এই হেডকোয়ার্টারটিকে মার্লো হোয়াইট বলা যায় হচ্ছে সেলফ চেয়ার বলা হয়। সেলফ চেয়ার, হোয়াইট সেলফ চেয়ার, মানে হোয়াইটদের রাজত্ব। সেখানে যারা দোষ করত ব্ল্যাকরা, তাদের এখানে প্রচুর নির্যাতন করা হতো। এটাকে এই জন্য হচ্ছে মার্লো আমাদের নাম দিয়েছে হোয়াইট, কি বললাম, সেফালচার, এরকম হবে। তো এইসব বলে উল্লেখ করেন, কারণ সেই হেডকোয়ার্টারে গিয়ে মার্লো সর্বপ্রথম যে আফ্রিকানরা আছে, এই আফ্রিকানদের মূলত হচ্ছে প্রতি শোষণ, নিপীড়ন, তাদের প্রতি অত্যাচার, এইসব জিনিস দেখতে পায়। তো হেডকোয়ার্টারটা বাইরে বাহির থেকে দেখতে যতটাই সুন্দর, এর ভিতরের যে চিত্রগুলো, এর ভিতরের যে অবস্থাগুলো ততটাই কঠিন ছিল, ততটাই কষ্টকর ছিল, বা ততটাই বিভৎস ছিল। তিনি খেয়াল করেন যে একটা ফরাসি যুদ্ধ বিমান বনের মধ্যে ফাঁকা গুলি করতেছে, অথচ সেই বনে আফ্রিকানরা কাজ করতেছে। বুঝেন, একটা ফ্রান্সের বিমান সেই সময় এখানে আসছে, এসে হুদাই মানে এমনি এমনি গুলি করতেছে, যাদের মানে একটা ফাঁকা গুলি করতেছে, কিন্তু সামনে আফ্রিকানরা কাজ করতেছে, যদি কাউকে লেগে যায় কিন্তু সে মারা যাবে। তো এইগুলি তাদের গায়ে লেগে মৃত্যু হলেও তাদের বা এই ফ্রান্স বা এই শ্বেতাঙ্গদের কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে তাদের? বলেন। এখন ঘটনা হচ্ছে আরেকটা জিনিস বলি, যেমন একজন আপু আউটার স্টেশনের কথা বললো, তো এখন তিনি যেহেতু কোনো স্টেশনে যায়নি, তো এই জন্য এখানে আউটার স্টেশন হিসেবে মেইন স্টেশনটাকে বলা হচ্ছে মেইন স্টেশন। এবার বলা হচ্ছে এরপর কোম্পানির যে আউটার স্টেশন বা মেইন স্টেশন আছে, এই আউটার বা মেইন স্টেশনের মারলো, মূলত এখানে মারলো চিফ অ্যাকাউন্টেন্ট। মনে পড়ে চিফ অ্যাকাউন্টেন্টের কথা বলছিলাম? এই চিফ অ্যাকাউন্টেন্টের সাথে তার দেখা হয়। তবে তার মুখেই মূলত হচ্ছে চিফ অ্যাকাউন্টেন্টের মুখেই সর্বপ্রথম মারলো আমাদের কার কথা শুনে? ফ্রুটসের কথা শুনে। কার কথা? এই যে চিফ অ্যাকাউন্টেন্ট মূলত মার্লোকে এখানে মূলত হচ্ছে ফ্রুটসের কথা বলে। তাহলে এই মার্লো ফ্রুটসকে এখান থেকেই জানতে পারলো, চিফ অ্যাকাউন্টেন্ট বললো, আর এই ফ্রুটস মার্লো সম্পর্কে মানে মার্লো ফ্রুটস সম্পর্কে এখানে প্রথম জানতে পারলো, তার নামটা প্রথম শুনলো। এই ফ্রুটস ঘন জঙ্গলের মধ্যে কোম্পানির ইনার স্টেশনে, এর অবস্থানটা কোথায়? ইনার স্টেশন। ক্রুডস আমাদের ইনার স্টেশনে থাকে। তো এই যে মূলত ক্রুডস ঘন জঙ্গলের মধ্যে কোম্পানির ইনার স্টেশনটা পরিচালনা করে, সেটা দেখাশোনা করে। এই যে চিফ অ্যাকাউন্টেন্ট মূলত ক্রুডসকে একদম পছন্দ করতো না। কারণ কি? ক্রুডসের যে অবাধ সাফল্য, ক্রুডস এখানে আইভরি কালেক্ট করে, সে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে, মানে আইভরি উপার্জন করে, কালেক্ট করে, এটা বিক্রি করে ব্রিটিশ ইম্পেরিয়ালিজম গুলা। তো এরা মূলত হচ্ছে এই জন্য আমাদের ক্রুডসের এই যে অবাধ সাফল্য, তিনি এটা হিংসা করেন। তিনি চান যে চিফ অ্যাকাউন্টেন্ট চাচ্ছে যে ক্রুডস তার জায়গা থেকে সরিয়ে এই চিফ অ্যাকাউন্টেন্টের জায়গাটা যেন সরাসরি সে নিয়ে নেয়। তাহলে বুঝলেন, মানে ক্রুজ এতটাই কাজ করে, এতটাই সে সাফল্যবান ছিল, তার সাফল্য দেখে চিফ অ্যাকাউন্টেন্ট হিংসা করত। কারণ কি? বলেন কেন হিংসা করত? হ্যাঁ। তো এরপর মেইন স্টেশনের পরে হচ্ছে আমাদের কোন স্টেশন? সেন্ট্রাল স্টেশন। এখন খেয়াল করেন, মেইন স্টেশন থেকে মারলো, এবার সেন্ট্রাল স্টেশনে গিয়ে পৌঁছালো। এই মারলো এখন সেন্ট্রাল স্টেশনে গেল, যাওয়ার পর মানে সেখানে পৌঁছে দেখেন যে তারা যে জাহাজে করে যাত্রা শুরু করবেন,
একটা নতুন জাহাজে যাত্রা শুরু করবে সেন্ট্রাল স্টেশন থেকে, বড় জাহাজ। তো সেটা মূলত একটা দুর্ঘটনার শিকার হয়েছে, সেটা দুর্ঘটনার শিকার হয়ে বিকল হয়ে পড়ে আছে। সেই জাহাজ সেরে তুলতে বোটের উপর 3 মাসের মতো সময় লাগবে। কত মাস? একটা ছোট্ট শিপে করে তারা টেমস রিভার দিয়ে সেন্ট্রাল স্টেশনে আসলো। এখানে একটা বড় জাহাজ ছিল, এই জাহাজটা কোনো কারণে দুর্ঘটনাবশত নষ্ট হয়েছিল। এটা সারিয়ে তুলতে প্রায় 3 মাসের মতো সময় লাগবে। এই 3 মাস মারলো, চিন্তা করলো যেহেতু ক্রুজ এতটাই সাফল্য তার, সবাই তার নামে ভয় পায়, সবাই তাকে ভয়ে তার জন্য কাজ করে, তার এই যে সাফল্যের জন্য সে চিন্তা করলো তাহলে এই 3 মাস মারলো এই কার্সের সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবে। তিনি কার্সের অসাধারণ ব্যক্তিত্বের গল্প শুনতে পারবে বা শুনে, তিনি কোম্পানির কিভাবে উন্নতি হয়, কিভাবে ত্বরান্বিত করে ক্রুজ, সে কিভাবে ভূমিকা পালন করে, এই সব জিনিস আশেপাশের মানুষদের কাছ থেকে বা সেন্ট্রাল স্টেশন থেকে এই জিনিসগুলো শুনে নেন। বুঝতে পারছেন? এবং তিনি জানতে পারেন যে এই যে সেন্ট্রাল স্টেশন, এই সেন্ট্রাল স্টেশনের যে জেনারেল ম্যানেজার, সেন্ট্রাল স্টেশনের ম্যানেজার বা জেনারেল ম্যানেজার যে ছিল, এই জেনারেল ম্যানেজার এই সেন্ট্রাল স্টেশন চালায়। এই সেন্ট্রাল স্টেশনের পরিচালনা করে কে? জেনারেল ম্যানেজার। উলট পালট করেন না। আর মেইন স্টেশন পরিচালনা করে চিফ অ্যাকাউন্টেন্ট, আর ইনার স্টেশন পরিচালনা করে ক্রুজ। ক্লিয়ার? তো এই যে যখন সেন্ট্রাল স্টেশনের জেনারেল ম্যানেজার পরিচালনা করতেছেন, তো এই স্টেশন চালান, তো ম্যানেজার এবং তার যে আজ্ঞাবহ যারা সেখানে কাজ করত, তাদের মধ্যে ছিল ব্রিক মেকার ছিল। এই ব্রিক মেকার আবার ক্রুজকে খুব ভয় পায়। এই জেনারেল ম্যানেজারের আন্ডারে একজন কাজ করত যিনি ছিল ব্রিক মেকার। এই ব্রিক মেকার আবার ক্রুজকে প্রচুর পরিমাণে ভয় পেত। তাদের ধারণা একদিন ক্রুজ এই সেন্ট্রাল স্টেশনের দায়িত্বে আসবে, জেনারেল ম্যানেজারকে সরাই এখানে আসবে। আর অপরদিকে চিফ অ্যাকাউন্টেন্টের আবার ভয় যে সে না মেইন স্টেশনে চলে আসে। মানে জেনারেল ম্যানেজারও ভয় পেত, চিফ অ্যাকাউন্টেন্টও ভয় পেত। এদিকে জেনারেল ম্যানেজারের আন্ডারে যে কাজ করতো ব্রিক মেকার, সেই ব্রিক মেকার ভয় পাচ্ছে যে কখন না ক্রুজ সেন্ট্রাল স্টেশনের পরিচালনার দায়িত্বে চলে আসে। যদি আসে তাহলে তো আমাদের অবস্থা 12টা বাজবে। বুঝেছেন? তো এখানে বলতেছে যে একদিন ক্রুজ এই সেন্ট্রাল স্টেশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিবে। তো এত গল্প শোনার পর মার্লোর ভাবনা হলো যে ক্রুজের সাথে তার দেখা করা দরকার, বা দেখা করার জন্য সে খুব উদ্গ্রীব হয়ে উঠল। অবশেষে যখন তার জাহাজ মেরামত হয়ে গেল, মেরামত সম্পন্ন হলো, মার্লো জেনারেল ম্যানেজার সহ আরো কিছু যাত্রী নিয়ে তাদের যাত্রা শুরু করলো। সেই যে শিপটা ছিল, বড় শিপটা, সেই শিপটা সেন্ট্রাল স্টেশন থেকে ছেড়ে চলে গেল, তারা যাত্রা শুরু করলো। ঠিক আছে? তো যাত্রা খুব একটা সহজ ছিল না, কারণ এই সেন্ট্রাল স্টেশন থেকে তারা ইনার স্টেশনে পৌঁছাবে। তো এই সেন্ট্রাল স্টেশন থেকে ইনার স্টেশনে পৌঁছার ঠিক আগ মুহূর্তে তাদের জাহাজটা ইনার স্টেশনের আগে স্থানীয় যে লোকজন বা কালো মানুষগুলো ছিল, দাস যারা ছিল, সেই মানুষগুলো আক্রমণের শিকার হলো। অর্থাৎ স্থানীয়দের তারা হচ্ছে তীর ছুটতেছিল, সেই তীরগুলো এই শিপের মধ্যে একজন লেগে একজন যাত্রীর মৃত্যু হয়েছিল। বুঝেছেন? কেন আক্রমণ করলো প্রশ্ন আসে না? কারণ এই ইনার স্টেশনে ক্রুজ এত পরিমাণে অত্যাচার করতো স্থানীয় মানুষদের উপর, তারা অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য তারা যখনই সুযোগ পায় এই শ্বেতাঙ্গদের কোনো জাহাজ বা কোনো কিছুর উপরে তারা আক্রমণ করে বসে। ক্লিয়ার? তো এই যে তারা তীর ছুটতেছিল, তীর ছোড়ার কারণে সেই শিপের একজন যাত্রীর মৃত্যু হলো। তাদের জাহাজ এরপর কোন রকম ভাবে যখন ইনার স্টেশনে গিয়ে পৌঁছালো, তখন একজন রাশিয়ান ছিল তাদের, মূলত একজন রাশিয়ান ছিল, একজন ভার তাদেরকে অভ্যর্থনা জানালো। ইনার স্টেশনে অবস্থানকারী একজন ভার, যিনি একজন রাশিয়ান ছিল, সে মারলো জেনারেল ম্যানেজার এবং এই শিপের মধ্যে যারা যারা ছিল তাদেরকে মূলত কি জানাইলো? অভ্যর্থনা জানাইলো।
সেই তাদের জানায় যে ক্রুডস বেঁচে আছেন, তবে অনেক অসুস্থ। এখানে একটা বিষয় যে এই যে তারা যে আক্রমণ করছে স্থানীয় মানুষরা কেন করেছে, তারা এখন ভেবেছিল শিপের মানুষরা যে ক্রুডস হয়তো মারা গেছে, তার অত্যাচার হয়তো শেষ হয়ে গেছে, এজন্য এখানকার মানুষরা আমাদের উপর হামলা শুরু করছে। কিন্তু এই যে রাশিয়ান যে ভার এখানে এসে শিপের মানুষদের জানাইলো যে ক্রুডস এখনো মারা যায়নি, তবে সে অনেক অসুস্থ। তখন আমাদের জেনারেল ম্যানেজার পরবর্তীতে ক্রুডসের সাথে দেখা করতে যায়। মার্লো এদিকে মার্লো যে ছিল, মার্লো এই রাশিয়ান যে ছিল, রাশিয়ানের কাছ থেকে জানতে পারে যে ক্রুডস গ্রামবাসীদের কাছ থেকে নিজেকে এতটাই হিংস্র তৈরি করেছিল, সে একজন ডেমি গড হিসেবে তৈরি হয়েছিল। মানে স্থানীয় মানুষদের কাছে সে একজন গড হিসেবে সৃষ্টি করেছে নিজেকে। সে যা বলতো তাই সবাইকে শুনতে হতো, এরকম আইন ছিল, না শুনলে তাকে মেরে ফেলতো। এভাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করছে। তো যখন ম্যানেজার আমাদের ক্রুডসকে একটা স্ট্রেচারে করে বাইরে আনেন, সে তো অসুস্থ, তাকে নিয়ে আসতে হলে স্ট্রেচারে করে আনতে হবে। তো স্ট্রেচারে করে বাইরে আনেন, তখন গ্রামবাসীরা প্রচুর চিৎকার করতেছিল, প্রচুর পরিমাণে হট্টগোল শুরু করে, কিন্তু ক্রুডস তাদের শান্ত করেন। সে অসুস্থ অবস্থায় জাস্ট হাতটা তুলে সবাই শান্ত হয়ে যায়। ক্লিয়ার? কথা বলেন। তো এখন এই সময় মারলো, এখানে আবার ক্রুডসের একজন মিস্ট্রেস বা তার ওয়াইফ ছিল, যেখানে মানে এই ইনার স্টেশনে অবস্থান করা তার একজন ওয়াইফ বা তার বউ ছিল, তার মিস্ট্রেসকে সে মূলত দেখতে পায়। কে দেখতে পেল? আমাদের মারলো। তো ওই রাতে মার্লো খুব ইচ্ছা থাকে সে আসলে ক্রুডসের সাথে কথা বলবে, এই জন্য ওই রাতে মার্লো ক্রুডসকে স্থানীয় ক্যাম্পের দিকে যেতে দেখে। তিনি মূলত ক্রুডসকে মানে যারা যারা ছিল জাহাজের ফেরত আসার কথা বলেন সবাইকে, মার্লো ক্রুডসকে ফেরত নিয়ে যেতে এসেছেন এই কথা বলে, যে সে যেহেতু অসুস্থ তাই সে ক্রুডসকে এখন এই ইনার স্টেশন থেকে হেডকোয়ার্টারে বা অন্য একটা স্টেশনে বা অন্য কোথাও নিয়ে যাবে তাকে সুস্থ করার জন্য। এটা যখন মারলো ক্রুডসকে বলে যে তুমি এখন জাহাজে আসো, তোমাকে আমাকে নিয়ে যেতে হবে। বুঝেছেন? তবে আমাদের ক্রুডস মূলত যখন জানলো যে তাকে নিয়ে যেতে এসেছে, তখন সে নাকচ করে দেয় যে না, সে এখান থেকে যাবে না। কিন্তু সর্বশেষে তিনি মূলত মার্লোর সাথে ফিরতে বাধ্য হয়েছিল। কিন্তু ক্রুডস এতটাই অসুস্থ ছিল যে তিনি যখন ফেরত তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই যাত্রাপথে সে মারা গিয়েছিল। এবং মারা যাওয়ার সময় আমাদের মার্লো ক্রুডসের পাশেই ছিল, তার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করতেছিল, কিভাবে সে এইখানকার দাসদেরকে নিয়ন্ত্রণ করত, কিভাবে বেশি বেশি কাজ করত, কিভাবে এত আইভরি কালেক্ট করতো, এইসব গল্প করতেছিল। তো গল্প করতে করতে একটা সময় ক্রুডস অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং মৃত্যুর পর্যায়ে চলে গিয়েছিল। তো মৃত্যুর আগে তার শেষ শব্দ ছিল দা হরর, দা হরর। কি ছিল? হরর অর্থ কি? ভয়ঙ্কর। কেন এই কথা বলছে? পরবর্তীতে মার্লো ভাবে হয়তো তিনি এখানকার মানুষের উপর এত বেশি অত্যাচার করেছে, সে হয়তো মৃত্যুর আগে দেখতে পাচ্ছে চারপাশ থেকে সবাই তাকে ঘিরে ধরেছে, তাকে হয়তো মেরে ফেলবে। এরকম একটা ভয়ানক পরিস্থিতি তার মনে হয়েছিল হয়তো মারা যাওয়ার আগে। এই জন্য সে লাস্ট দুইটা ওয়ার্ড উচ্চারণ করেছিল, দা হরর, দা হরর। তো মার্লোর ধারণা ক্রুডস তার এই শেষ উক্তি দিয়ে নিজেকে এবং দুনিয়াকে ইঙ্গিত করেছিল যে এই দুনিয়ার মধ্যে যেই অত্যাচার করুক না কেন, যত কিছুই করুক না কেন, দিন শেষে তাকে মৃত্যুবরণ করতেই হবে। ঠিক আছে? তো মার্লো সেখানে এই অবস্থা থেকে অসুস্থ হয়ে পড়ে, তবে তিনি বেঁচে যান। তিনি এই যে ইউরোপীয় বা ইংল্যান্ডে মানে ব্রিটিশদের সেই শহরে আবার ফিরে আসে লন্ডনে, এবং ক্রুডসের প্রয়োজনীয় যে কাগজপত্র ছিল সেই কাগজপত্র তার বিলাবেটের কোনো নাম দেওয়া ছিল না, তার কাগজপত্র সঠিক মানুষের কাছে হস্তান্তর করে। অর্থাৎ ক্রুডস মারা যাওয়ার আগে জাস্ট মার্লোকে বলেছিল যে এই কাগজপত্রগুলো আমার বিলাবেটের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। তো তিনি সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা হস্তান্তর করেন। সবশেষে তিনি কার্সের হবু স্ত্রীর সাথে দেখা করেন।
অর্থাৎ এখানে তো ক্রুডসের কাছে শুধু তার হবু স্ত্রীকে দেওয়ার মতো কাগজ ছিল তা না, অফিসে কিছু কাগজ দেওয়ার ছিল, কোনো ব্যক্তিকে কাগজ দেওয়ার ছিল, সব জায়গায় তিনি কাগজ হস্তান্তর করে তিনি সব শেষে তার হবু স্ত্রী অর্থাৎ ইনার স্টেশনে একজন ওয়াইফ ছিল এবং লন্ডনে তার একজন বিলাভেড ছিল। তো এই তার হবু স্ত্রীর সাথে দেখা করেন, তিনি বিশ্বাস করতেন ক্রুডস একজন ভালো মানুষ ছিল এবং ক্রুডসের হবু স্ত্রী তার শেষ কথা সম্পর্কে জানতে চাইলে মার্লো জানায় যে এটা তার নাম ছিল। যে মার্লো যখন মারা যায় দাহরর দাহরর বলেছিল, সরি ক্রুডস যখন মারা যায় দাহরর দাহরর বলেছিল, কিন্তু মার্লো তার হবু স্ত্রী বা তার বিলাভেডকে বলে যে এটা তার ওয়াইফ বা হবু স্ত্রীর নাম ছিল। অর্থাৎ এটা বলে না যে সে দাহরর দাহরর বলেছিল, এটা না বলে বলে যে সে তোমার নাম বলেছিল। ঠিক আছে। এবং মার্লো ক্রুডসের হবু স্ত্রীর যে সুন্দর চিন্তা আছে এই সুন্দর চিন্তাটাকে নষ্ট করতে চাচ্ছিল না। কেন? কারণ সে ক্রুডসকে প্রচুর পরিমাণে ভালো মানুষ হিসেবে জানত। এই জন্য আমাদের মার্লো বলেছিল সে মারা যাওয়ার আগে তোমার নামই নিয়েছিল। এই জন্যই তিনি তার হবু স্ত্রীকে মিথ্যা বলেছেন। বুঝেছেন? মূল মূল ঘটনাটা বুঝতে পারছেন? এখন নোটটার মধ্যে দেখেন এখানে ক্যারেক্টার লিস্টে আছে চার্লস মার্লো, তারপর আছে ক্রুডস, তারপর আছে দ্য ম্যানেজার, তারপর আছে দ্য অ্যাকাউন্টেন্ট, তারপর আছে দ্য ব্রিক মেকার, তারপর হচ্ছে এগুলো মেজর ক্যারেক্টার। এরপর হচ্ছে কিছু ক্যারেক্টার আছে যেগুলো হচ্ছে আমাদের মাইনর ক্যারেক্টার। হার্লে কুইন, তারপর ক্রুডস নেটিভ মিস্ট্রেস অর্থাৎ ক্রুডসের যে সেখানে অবস্থান করা ইনার স্টেশনে যে বউ ছিল সেখানকার যে মিস্ট্রেস তার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে পিলগ্রিমস, যে শিপের মধ্যে যে সহযাত্রী যারা ছিল তাদের কথা এখানে বলা হয়েছে। তারপর সেখানে হেলসম্যান ছিল, তারপর হচ্ছে ডক্টর ছিল, মার্লোর আন্টির কথা ওই যে তাকে সহায়তা করে চাকরি দিতে। তারপর ক্রুডসের ইন্টেন্ডেন্ট, তাকে যারা হচ্ছে মানে তার যে ফিয়ন্সি ছিল লন্ডনে তার কথা বলা হয়। এবং হচ্ছে দ্য ন্যারেটর, আননেমড ন্যারেটর যেটা, সেই ন্যারেটর। নোটটা বের করছেন? এখন আপনাদের কাজ হচ্ছে, এখন আপনাদের কাজ হবে এই নোটটা একটা দিন সময় নিয়ে পড়া। আমি কথা হচ্ছে, আমার কথা হচ্ছে প্রতিদিন রুটিনে ক্লাস আছে, কিন্তু আপনাদের নিজেকে একটু পড়তে হবে। এই জন্য আমি আগামীকাল আপনাদের সময় দেবো, অর্থাৎ আগামীকাল আমি ক্লাস নিব না। কারণটা আমি বলি, যতগুলো তথ্য আছে আমি যে কথাগুলো বলছি এগুলো তো শর্টকাটে বলছি, সবকিছু তো আর ক্লিয়ার ভাবে চেষ্টা করছি বলার। এখন আপনারা আপনাদেরকে একটু টেবিলে বসে পড়তে হবে, পুরো নোটটাই পড়েন, অথবা আপনি বই থেকে অল ইন ওয়ান থেকে পড়েন, যেখান থেকে পড়েন না কেন। এরপর আপনি কি কি সমস্যা পাচ্ছেন সেটা আমাকে জানান। আমার কথা বুঝেছেন? কথা বলেন। এখন এখন বলতে পারেন ভাই রুটিনে তো ক্লাস 4টা বা 3টা করে দেখলাম। আমার কথা হচ্ছে রুটিন কি হচ্ছে হোক, আপনাদের শেষ করতে যতগুলো ক্লাস লাগবে আমি ক্লাস নিব। কারণ এমন হবে আমি চিন্তা করছি যে 4টা ক্লাসে শেষ হবে, নাও হইতে পারে। কোনো কোনো নোবেলে আমাদের 4টা ব্লক পড়তে হইতে পারে, কোথাও আমাদের 8টা শর্ট পড়তে হইতে পারে, আবার কোথাও 2টা ব্লক পড়তে হইতে পারে। এমনটা হইতে পারে না? একটা রুটিন নিয়ম মাফিক দেওয়া উচিত ছিল, যে ভাগ করে নিয়েছি যে 5টা আছে, 4টা 4টা করে বা 5টা করে ক্লাস দিলে মোটামুটি শেষ হবে ধারণা করে, কিন্তু নাও তো হতে পারে। আমার কথা বুঝেছেন? এখন আপনারা এখানে কি কি করবেন? এই যে আপনাদের নোটটা, নোটটা যে দিয়েছি এখানে একটু খেয়াল করেন, প্রথম পৃষ্ঠাটায় আসেন। নোটটা কি আপনাদের কাছে আছে? দেখেন এখানে প্রথমে কি ফ্যাক্টস আছে, কি ফ্যাক্টস এর টাইটেল আছে, রিটেন বাই আছে, টাইপ অফ ওয়ার্ডস আছে, জানরা আছে। জানরাটা হচ্ছে মূলত কলোনিয়াল লিটারেচার বা ফিল্ম স্টোরি। তারপর হচ্ছে আমাদের ফার্স্ট পাবলিশড, এটা মূলত হচ্ছে দুইবার পাবলিশড হয়, মূলত থার্ড টাইমও পাবলিশড হয়। প্রথমত 1899 সালে ব্ল্যাকউডস ম্যাগাজিনে পাবলিশড হয়, তারপর হচ্ছে 1902 সালে আবার পাবলিশড হয়। পরবর্তীতে তৃতীয়বার থার্ড ওয়ার্কে অ্যানথোলজিতে, অ্যানথোলজি ইওতে মূলত জোসেফ কনরাড নিজে থেকে পাবলিশ করে তৃতীয়বার। এই জন্য বলা হয় ফার্স্ট পাবলিশড ইন 1899। বুঝেছেন? তারপর সেটিংটা কি? ওই যে নেইলি, কঙ্গো রিভার, এগুলো। তারপর মেজর থিমেটিক টপিকস কলোনিয়ালিজম, রেসিজম, সেভার্সি ভার্সাস সিভিলাইজেশন। তারপর বলা হচ্ছে মোটিভ, মোটিভটা কি ছিল? ডার্কনেস অফ সিভিলাইজেশন, অর্থাৎ আমাদের জোসেফ কনরাডের মোটিভ কি, এটা লেখার কারণ কি। একটু আগে আমি বলেছিলাম
তখন বলেছিলাম যে সে আফ্রিকান বা এই যে স্লেভ যারা দাসগুলো যারা বা ব্রিটিশদের যে অত্যাচার, সেই আফ্রিকানদের উপর যে অত্যাচার, সিভিলাইজেশন যারা এদের যে উপর যে অত্যাচার, এই বিষয় নিয়ে তিনি লিখেছেন বা ব্রিটিশদের অত্যাচার কিভাবে করে সেই বিষয়গুলো তিনি নোবেলে ফুটিয়ে তুলছেন। এই জন্য তার মোটিভ হচ্ছে যে জার্নি একটা ভ্রমণ, আর একটা হচ্ছে যে ডার্কনেস অফ সিভিলাইজেশন। কথা বুঝেছেন? যেমন এখানে ক্রুডস, এই একমাত্র ক্রুডস এতটাই ভয়ঙ্কর ছিল যে ক্রুডসকে দ্বারা রেফার করছে বা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে ক্রুডসকে পুরো শ্বেতাঙ্গদের, ব্রিটিশদের যে শ্বেতাঙ্গ যারা বা পুরো ইউরোপিয়ানদের যে শ্বেতাঙ্গ, এই শ্বেতাঙ্গদেরকে ক্রুডস দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়েছে। ক্রুডসের যে অবস্থা, এটা প্রত্যেকটা শ্বেতাঙ্গদের অবস্থা ছিল। বুঝেছেন? কথা বলেন। আর আইভরিটা কি? আইভরি মূলত এখানে হচ্ছে যে সেট সাজেশনে দেখলে পাবেন, গ্রিড, লোভটা জাগাচ্ছে, পাওয়ার, মানি, এগুলোর উপর লোভ, পুরো আইভরি দ্বারা। এখানে তো বলা হচ্ছে হাতির দাঁত সংগ্রহ করতেছে, আসলে আইভরি একটা সিম্বলিজম। আইভরি দ্বারা এখানে বোঝানো হয়েছে ক্ষমতা, টাকা পয়সা, অর্থ, এইসব জিনিস মূলত কি করছে, সিম্বলাইজ করছে। বুঝেছেন? এরপর হচ্ছে প্লট ওভারভিউ। এখানে হচ্ছে ন্যারেটিভ ফ্রেম আছে। দ্য স্টোরি ইজ টোল্ড থ্রু দ্য ন্যারেশন অফ মার্লো, আ সিম্যান হু recounts his journey into the African Congo। তারপর হচ্ছে মেইন প্লট আছে। মেইন প্লটটাতে মূলত হচ্ছে যে ক্রুডস মানে মার্লো হচ্ছে ভ্রমণে যায়, সে ক্রুডসকে খুঁজে পায়, ক্রুডসের সাথে কথা বলে, সে ক্রুডস একজন ইউরোপিয়ান আইভরি ট্রেডার ছিল, এই সব বিষয়ে তার বিষয়ে জানে এবং তার অবস্থাটা বুঝে। আর কি থিমসটা কি, এই নোবেলাটা আমাদের এক্সপ্লোর করতেছে ইম্পেরিয়ালিজম, এই জিনিসটা বোঝাচ্ছে, এই রেসিজম, তারপর ডার্কনেস, এই জিনিসগুলো বের করতেছে। কথা কি বুঝতেছেন? স্টেশন সম্পর্কে একটু বলবেন? কি সম্পর্কে? স্টেশন, 3 স্টেশন। আচ্ছা, ওটা তো বললাম যে তিনটা স্টেশন। প্রথম স্টেশনটার নাম কি? মেইন স্টেশন বা আউটার স্টেশন। ঠিক আছে? এখানে নোবেলে আউটার স্টেশন দ্বারা বুঝাইছে মেইন স্টেশনকে। এই তাহলে মেইন স্টেশনের আরেকটা নাম আউটার স্টেশন। তাহলে মেইন স্টেশন আর আউটার স্টেশন, এটার প্রধান কে ছিল বা অফিসার কে ছিল? চিফ অ্যাকাউন্টেন্ট। গুড। তারপর হচ্ছে সেন্ট্রাল স্টেশন। সেন্ট্রাল স্টেশনের পরিচালনার দায়িত্বে ছিল জেনারেল ম্যানেজার। ক্লিয়ার? তারপর ফাইনালি লাস্ট স্টেশনের নাম হচ্ছে ইনার স্টেশন। সেই ইনার স্টেশন শেষে সেই ইনার স্টেশনের প্রধান ছিল বা পরিচালনার দায়িত্বে ছিল ক্রুডস। বুঝেছেন? এই ইনার স্টেশনেই মূলত ব্যবসা বাণিজ্যটা বেশি হতো, বা এখানে সাধারণ মানুষের মানে ভয় দেখিয়ে তাদের দ্বারা আইভরি সংগ্রহ করত, সেই আইভরি জাহাজে করে মেইন স্টেশন পর্যন্ত যেত এবং ট্রেডিং করত, বিজনেস করত। ক্লিয়ার? আর কোন প্রশ্ন আছে আপু? এরপর আমি এখানে অ্যাবাউট দ্য রাইটার সম্পর্কে বলছি, অ্যাবাউট দ্য নোবেল সম্পর্কে বলছি, এবং খুব শর্ট করে মেজর ক্যারেক্টার গুলো দিছি যাতে ব্রিফ কোশ্চেন আসলে আপনারা লিখতে পারেন ক্যারেক্টার গুলো সম্পর্কে। তারপর দেখেন একটা ম্যাপ দেওয়া আছে, অ্যাকাউন্টেন্ট, এদিকে হচ্ছে হ্যালোকুইন, মার্লো, ম্যানেজার, দ্য ইন্টেন্ডেন্ট, এই জিনিসগুলো আছে। অর্থাৎ সবাই ক্রুডসের উপর নির্ভরশীল। একটা বিষয় দেখানো হচ্ছে, যেমন অ্যাকাউন্টেন্ট একই চাচ্ছে ওয়ান স্ট্রিম প্লেস ক্রুডসের উপরে। তারপর হচ্ছে হার্লিকুইন, এ হচ্ছে অরশিপ লাইক আ গড, অর্থাৎ ক্রুডসকে সে পূজা করতো ঈশ্বর রূপে। তারপর হচ্ছে আমাদের মার্লো, এ মূলত অ্যামেজড বাই, অ্যাকাউন্টেন্ট ইজ অ্যামেজড বাই মার্লো, আবার এদিকে হচ্ছে মার্লো ইজ ফ্যাসিনেটেড বাই, অর্থাৎ এখানে মার্লো কিন্তু ক্রুডসকে দেখে এক ধরনের ফ্যাসিনেটেড অবস্থা তৈরি হয়েছে তার, অর্থাৎ ক্রুডসের প্রতি তার আগ্রহ হয়েছে, আসলে সে কেমন, কেন এরকম, অর্থাৎ তার দ্বারা পুরো শ্বেতাঙ্গদেরকে তিনি ফুটে তুলেছেন ক্রুডসের দ্বারা। বুঝেছেন? অর্থাৎ মার্লো, এখানে মার্লোর যে ক্যারেক্টারটা ধরে নিতে পারেন, এই মার্লোই হচ্ছে আমাদের জোসেফ কনরাড। ক্লিয়ার? কথা বুঝেছেন?
এরপর এখানে ক্যারেক্টার লিস্ট আছে, তারপর সামারি আছে। তো এখন কথা হচ্ছে, আমার কথা হচ্ছে আপনাদের আমি আজকে রাত থেকে সময় দেব এই উপন্যাস, এই নোবেলটা আপনাদের পড়ার। আপনারা আজকে থেকে কালকে সারাদিন পড়বেন, কালকে সারা রাত পড়বেন, পরশুদিন সারাদিন পড়বেন। এরপরে আমার যেদিন ক্লাস আছে সেদিন অন্য টপিক থাকলেও সমস্যা নেই, আমরা এটা শেষ করে তারপর আরেকটা নোবেল ধরব। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে নক করবেন, মেসেজ দিবেন। আমার কথা বুঝেছেন? আমি চেষ্টা করবো সেখানে বুঝাই দেওয়ার, অথবা সব সমস্যাগুলো আমি নোট করে রাখবো, ক্লাসে সবগুলো বুঝাই দেবো। কথা কি ক্লিয়ার? মানে প্রশ্ন আমার কোনো একসাথে আমরা পড়ে যাই নাকি? আমি রেডি করে ফেলছি, শর্ট ব্রড গুলো রেডি করে ফেলছি। জাস্ট এর পরের দিন আপনাদের যেগুলো সমস্যা বের হবে, কোন জায়গায় না বুঝলেন সেই জিনিসটা জানাবেন, সেটা আমি আলোচনা করে আমরা হচ্ছে প্রশ্ন আলোচনা। ঠিক আছে? এখন একটা বিষয় বলি, এই নোবেলটা একটু হার্ড, কিন্তু অনেকগুলো ক্যারেক্টার, এলোমেলো লাগতে পারে, স্টেশনগুলোর নাম মনে থাকে না অনেক সময়, কোন স্টেশনের দায়িত্বে কে ছিল, কে কাকে কাকে রিপ্রেজেন্ট করতেছে, এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তবে একটা কথা বলি, সব যে ক্লিয়ার হবেন তা না, যখন আমরা আবার প্রশ্নগুলো করতে যাব তখন আরো কিছু জিনিস জানবেন। এইভাবে আমি ক্লাসগুলো সাজিয়ে নিয়েছি যে আপনি লাস্ট ক্লাসটা পর্যন্ত নতুন কিছু শিখবেন। বুঝেছেন? আজকে আমি আপনাকে যে বিষয়গুলো বলছি মেইন ধারণাটা দিয়ে দিচ্ছি, এরপর আমরা যখন প্রশ্নগুলো করতে যাব একটার পর একটা নতুন কিছু শিখবেন আর মাথায় রাখবেন। ক্লাস শেষ হবে এই টপিকের উপর, আপনারা পুরো একটা ক্লিয়ার ভাবে এই নোবেলটা শেষ করবেন এবং সুন্দর করে একটা নোট করবেন, যাতে পরীক্ষার আগে জাস্ট খাতাটা খুললে আপনি সেগুলো একবার রিভিশন দিলেই আপনার সব রিমেমোরাইজ হয়ে যাবে। আমার কথা বুঝেছেন? বারবার যেন নতুন করে লিখতে না হয়, বারবার যেন নতুন করে নোট বানাইতে না হয়। এখন থেকে একটা নোট বানাবেন, এই যে 20th সেঞ্চুরি নোবেলের জন্য একটা খাতা বানাবেন, প্রত্যেকটা একটার পর একটা করবেন, পরীক্ষার আগে জাস্ট ওই খাতাটা পড়ে যাবেন, পরীক্ষা দিয়ে আসবেন। কথা বুঝেছেন? এই জন্য আপনাদের আগে থেকে বলছিলাম আরেকটা কাজ করার জন্য, যে আপনি যদি বাংলাটা পুরোটা পড়তেন, কারণ এই ক্লাসের মধ্যে তো এত বড় একটা নোবেল কি আমার পড়ায় দেওয়া সম্ভব? বলেন সম্ভব? এই নোবেল গুলো প্রত্যেকটা আপনি আরো ডিপলি জানতে পারবেন, অন্তত বাংলা অনুবাদ গুলো যদি আপনি পড়েন। এই জন্য আপনাদের বলছিলাম যে অনুবাদ গুলো পড়ে শেষ করুন। আপনারা অনেকে বইয়েই কিনবেন, আর বেশি বই তো কিনতে বলিনি, আমি জাস্ট বলছিলাম অল ইন ওয়ান একটা কিনতে, অল ইন ওয়ান। আর হচ্ছে বাংলা অনুবাদ গুলো, বাংলা অনুবাদ গুলো কিনতে বলছিলাম। আর তো কোনো বই নেই। আর যদি কারো ইএলটি থাকে তাহলে ইএলটির মেইন টেক্সট গুলো কিনবেন, মেইন টেক্সট বইটা। আর একটা জিনিস করতে পারেন, যারা হচ্ছে যে থার্ড ইয়ারে আর টেক্সট অন লিটারেরি ক্রিটিসিজম বইটা কিনেছিলেন, সেখানে ফোর্থ ইয়ারে দুইটা নাকি তিনটা ক্রিটিসিজম পেয়ে যাবেন, আর একটা নাকি দুইটা কিনতে হয় আলাদা ছোট ছোট বই। বুঝতে পারছেন? আর তো বই লাগে না। আর বই লাগে? আপনি পিডিএফটা দেখেন, সবকিছু এই পিডিএফ এর মধ্যে আছে কিনা দেখেন, আপনাদের পিডিএফটা তো দিয়ে দিছি, দেখেন সবকিছু আছে কিনা। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, যে প্রোগ্রাম ভাই আসলে নোটগুলো তৈরি করছে কিনা, আমাদের শুরু করতেছি না কিনা। যারা লাইভে আছেন তারা হয়তো দেখতে পারবেন না, যারা মিটে আছেন তারা দেখতে পারবেন। এই যে হচ্ছে স্ক্রিন দেখা যায়, দেখেন এটা হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া, এর পরের যে নোবেলটা সেই নোবেলটার উপর। এখানে হচ্ছে মূলত কি ফ্যাক্টস আছে, তারপর অ্যাবাউট দ্য রাইটার সম্পর্কে আছে, অ্যাবাউট দ্য নোবেল সম্পর্কে আছে, অ্যাবাউট মেজর ক্যারেক্টারস। এখানে একটা খেয়াল করবেন, প্রত্যেকটা নোবেলে আমি অ্যাবাউট দ্য নোবেল বা প্রত্যেকটা ক্লাসগুলোতে আমি এই জিনিসগুলো দিব। এই অ্যাবাউট দ্য নোবেল এই সম্পর্কে যে টপিকটা আছে এটা প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন, কারণ প্রত্যেকটা প্রশ্নের শুরুতে আপনি এই জিনিসটা পাবেন। পুরোটা না, কোনো প্রশ্নে আপনি অর্ধেকটা পাবেন, পুরো প্রশ্নের পুরোটা পাবেন, কোনোটাতে শুরুর দিকের অংশটা পাবেন, অর্থাৎ আপনি পুরোটা যদি খেয়াল করেন, যেমন এই নোবেলটা এখানে বলা হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া ইজ এ নোবেল বাই
William Foster, which was first published in 1924. The novel portrays the relationship between the British and the Indians. অর্থাৎ ব্রিটিশ এবং ইন্ডিয়ান যারা আছে ইন্ডিয়ার মধ্যে একটা সম্পর্কের কথা বলছে and the tension that arise when a visiting English woman Adela Wisted accuses a well-respected Indian man, Dr. Aziz, of having attacked her during an outbreak. Aziz has many defenders, including the compassionate Cecily Fielding, the principal of the local college. আপনি এই অ্যাবাউট দ্য নোবেলের এতটুকু যদি মাথায় রাখতে পারেন, আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি লিখে আসতে পারবেন। এরপর হচ্ছে ক্যারেক্টার গুলো আছে, তারপর দেখেন ক্যারেক্টার লিস্ট বিস্তারিত ভাবে আমি দিয়েছি। তারপর হচ্ছে আপনি এখানে সামারিটা পাবেন, বহুতগুলো ক্যারেক্টার, খেয়াল করবেন কতগুলো। এই যে এখান থেকে শুরু হয়েছে ডক্টর আজিজ, সিরিল ফিল্ডিং, মিস অ্যাডেলা কোয়েস্টেড, মিসেস মুর, রনি হিলস্লো, মিস্টার টার্টন, মিসেস টার্টন, মিস্টার ম্যাকব্রাইট, তারপর হচ্ছে মেজর ক্যালেন্ডার, প্রফেসর গদবলে, হামিদুল্লাহ, মোহাম্মদ আলী, নওয়াব বাহাদুর, পান্নালাল, ইস্তেলামুর, রালফমুর, তারপর মিস ডিরেক, অমৃত রাও দাস, কতগুলো ক্যারেক্টার। তো এই জন্য এমন ভাবে পড়তে হবে যাতে ক্যারেক্টার গুলো গন্ডগোল না লাগে, বুঝতে পারছেন? যেমন এখানে মার্লো পড়ছেন, ওইদিকে আপনি আবার যখন 19th সেঞ্চুরি নোবেল পড়বেন, সেই নোবেলের মধ্যে আবার মার্লো আছে, টেল অফ দ্য টু সিটিজে মার্লো আছে। এখন কোন মানে পরীক্ষায় কোন মার্লোর ঘটনা লিখে দিয়ে আসবেন এমনটা যেন না হয়। এই ফোর্থ ইয়ারে এসে বেশিরভাগ স্টুডেন্টেরই এই গোলমালটা হয়। পরীক্ষা দিচ্ছে 19th সেঞ্চুরি নোবেলের, সেখানে টেল অফ টু সিটিজের মার্লোর ক্যারেক্টারটা 20th সেঞ্চুরি নোবেলের হার্ট অফ ডার্কনেস একটা লিখে দিয়ে আসছে, এরকম, বুঝেছেন? এরপর এখানে সামারিটা আছে, এরপর এই নোটটা শেষ। এরপর আমি আবার প্রশ্নগুলোর জন্য আলাদা নোট করতেছি। পরবর্তীতে যখন আপনাদের এই কোর্সটা শেষের দিকে যাবে, তখন সম্পূর্ণ নোটটাই আমি একসাথে করব, বুঝেছেন? আরেকটা কথা, আমি আপনাদেরকে যে নোটটা দিয়েছিলাম, সেই নোটটা আমি কি শুধু কি ইংলিশ নাকি বাংলা সহ দিছি? বাংলাটা দিইনি না? আচ্ছা, আমি বাংলাটা সহ করে দিচ্ছি, আমি এখন বাংলাটা সহ আপনাদের দিয়ে দিচ্ছি, বুঝেছেন? আমার কথা হচ্ছে যদি আপনাদের কোনো জায়গায় এখনো বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, কিন্তু আপনাদের পড়তে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, ফোর্থ ইয়ার, এরপরে ইমপ্রুভ দেওয়ার সুযোগ নাই। এমন ভাবে পড়াশোনাটা করবেন যাতে হচ্ছে ইমপ্রুভ দিতে না হয়, আর ফেল আসলে তো একটা বছর গেল। এই জন্য এমন ভাবে পড়বেন যাতে হচ্ছে ইমপ্রুভ দিতে না হয়, ঠিক আছে? তাহলে কি শেষ করবো আজকে? তাহলে আজকে শেষ করি, ভালো থাকেন। আমি নোটটা বাংলা সহ যে নোটটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাংলা কি লাগবে নাকি বাংলা ছাড়া চলা যাবে? বাংলা লাগবে না? বাংলা না পড়লে ইংলিশটা তো পড়তে হবে, কিন্তু এটা মাথায় রাখবেন, ইংলিশটা যেন পড়েন। আমার কথা বুঝেছেন? ইংলিশটা কিন্তু পড়তে হবে, নিচে কিন্তু না পড়লে হবে না। অন্য ইয়ারগুলো কি করছেন না করছেন সেটা বড় কথা না, ফোর্থ ইয়ারে এসে কেউ আলসেমি করবেন না, অবশ্যই পড়বেন। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই, আসলে যে পিডিএফ এর বিষয়টা একটু মাথায় রাখবেন, তো পিডিএফ ছাড়া প্রায় বন্ধ হবে। পিডিএফ দিয়ে দিব, প্রশ্নগুলো সব দিয়ে দিব। এর আগে দেই নাই, এর আগে তো দিছিলাম, পান নাই? জি ভাই, কিন্তু যে আমাদের থার্ড ইয়ারে হইছে ফাইনাল পরীক্ষা, প্রায় মনে হইছে পরীক্ষার আগে বা কয়েকদিন আগে, 2-3 দিন আগে সবগুলা পিডিএফ ক্লিয়ার হইছে। ও, ফাইনাল গুলা। আচ্ছা, এবার তো এরকম সমস্যা হবে না, কারণ এবার তো মান্থলি বেস না, এবার যা পড়াবে আপনারা একটা কাজ করতে পারেন, জাহিদ ভাই বা জিতু ভাইয়া যখন পড়াবে ওনাদেরকে বলে দিতে পারেন যে ভাইয়া যেটা ধরতেছে এটা হচ্ছে একেবারে প্রশ্ন সহ শেষ করে তারপর অন্য আরেকটা টপিক অন্য রাইটার, বুঝছেন? যেমন আমার কথা হচ্ছে
যখন হচ্ছে ইয়া শুরু করব, যখন হার্ট অফ ডার্কনেস করতেছি, হার্ট অফ ডার্কনেস এর ব্রিফ শর্ট ব্রড শেষ করার পর আরেকটা নোবেল। তো তাদেরকে ওইভাবে বলবেন যে ভাই আপনি যে কবিতাগুলো একজন রাইটারের কবিতা পড়াচ্ছেন, এটা পুরোপুরি শেষ করে প্রশ্নগুলো শেষ করে তারপর আরেকটা রাইটারের পড়া। ঠিক যেভাবে এটা বলবেন যে ভাই একটা ক্রিটিসিজম পড়া শেষ হলো, এটার যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো শেষ করার পরে আমরা আরেকটা ক্রিটিসিজম ধরি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে নোটগুলো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। বুঝেছেন? জি ভাই, জি জি ভাই। আর যদি হচ্ছে আপনি বলেন যে আমরা আগে হচ্ছে ইয়াগুলো পড়ে শেষ করি, তারপর হচ্ছে আমরা প্রশ্নগুলো পড়বো, তাহলে একটু আবার ডিলে হয়ে যেতে পারে। কিন্তু আমি হচ্ছে আমার ক্লাসগুলোতে আমি প্রশ্নগুলো সহ পড়া শেষ করে দেবো, একটা প্রশ্ন শেষ হবে তারপর আগাবো। তবে যদি আপনারা বাংলা না দিতে বলেন, আজকে প্রথম নোটটা আমি দেই, এই ক্লাসের নোটটা যদি বাংলা প্রয়োজন না হয় আমাকে জানাবেন, তাহলে আমি বাংলাটার জন্য সময়টা নষ্ট করতে আমার হবে না। ভাই সত্যি বলতে বাংলাটা পড়া হয় না, যে আমাদেরকে পিডিএফ যে এত এত পিডিএফ, তারপরে আমাদের করি না, রিড করি শুধু শুধু বাংলাটা। আমার মনে হয় না আসলে বাংলাটা পড়ে, মানে ইংলিশটাই পড়া হয় না, বাংলাটা পড়া হয়। তাহলে আমার সময়টা বাঁচবে, বাংলাটার জন্য যে সময়টা যায় ওই সময়টা বাঁচবে। আর একটা কথা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে পড়তে হবে, পড়ার বিকল্প নাই। আমি নোটটা দিয়ে দিচ্ছি, দেখেন এটাতে বাংলা সহ আছে। যদি বলেন যে ভাই বাংলা লাগবে না আমাকে একটু জানাইয়েন, তাহলে আমি এই যে ইয়ার নোট এর পরের নোটটা এখনো বাংলা করিনি, সেটা বাংলা করব। ঠিক আছে? আর প্রশ্নগুলোর ব্যাপারে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে যেভাবে পড়াই দিয়েছিলাম সেভাবে কি পড়বেন, নাকি জাস্ট বোর্ডে আলোচনা করলে হবে? মানে লাইন বাই লাইন পড়াই দেবো স্ক্রিনে, নাকি বোর্ডে আলোচনা করবো? ভাই ওই যে লাইন বাই লাইন পড়লে কি অনেক সুবিধা হয় আর কি, অনেক ভালো হয়। মানে আমাদের আপনার জাহিদ ভাই জিপি ভাইয়া যেটা বলছে আমাকে, যে ওরা তখন অনেক সিনিয়র হয়ে গেছে, অনেক বড়, এখন এগুলো বুঝবে, এই জন্য লাইন বাই লাইন না পড়ার উচিত। কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনারা যেটাই চাবেন আমি সেটাই করবো, না আমার দিক থেকে আমি সেটা করবো। যেমন হচ্ছে কয়েকদিন আগে আমাদের অ্যাডমিন প্যানেল ও মডারেটরদের মধ্যে অনেকে বলছিল যে ভাই আমরা তখন বড় হয়েছে, এখন কি লাইন বাই লাইন পড়াই দেওয়ার দরকার আছে? তা আমি বললাম যে আপনারাই যদি চান তাহলে আমার তো কিছু করার থাকে না, আপনারা যেটা চাবেন আমি সেটা করবো, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখন কি লাইন বাই লাইন পড়বেন, নাকি বোর্ডে বুঝাই দেবো? হ্যাঁ বাংলা থাকবে, সমস্যা নেই, বাংলা রাখবো। ভাই লাইন বাই লাইন পড়বো। ওকে, নো প্রবলেম। তাহলে আজকের মতো শেষ করি, এর পরের দিন আমি শর্ট আর একটা ব্রড নিয়ে আলোচনা করব, সাথে আপনাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, ব্রিফ গুলো থাকবে, ব্রিফ আলোচনা করতে হবে। জি ভাই। মানে ঘটনা হচ্ছে যদি আমি লাইন বাই লাইন পড়াই তাহলে আমাকে স্ক্রিনে আসতে হবে, বোর্ডে আসবে না, এটাই পার্থক্য। লিখে লিখে পড়াবো, জাহিদ ভাইয়া যেমন লিখে লিখে পড়াচ্ছে না, সুন্দর করে ছবি আঁকায়, আমি ছবি আঁকতে পারি না। আমার তো ওই যে শিব আঁকছে মনে হচ্ছে তীর ধনুক হয়ে গেছে, কেমনে কেমনে জানি শিব আঁকলাম, মনে হচ্ছে এটা তীর ধনুক হয়ে গেছে, তীর ছুটবে। আচ্ছা তাহলে শেষ করি আজকে, টাটা বাই বাই। আগামীকালকে আপনাদের সময় দিলাম, পুরো নোবেলটা পড়ে আমাকে সমস্যা জানাবেন। ক্লিয়ার? ওকে, টাটা বাই বাই।